আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026-27 ব্যাচ। আমরা তোমাদেরকে বলেছিলাম কেউ যদি ভূগোলে এ প্লাস পেতে চায় তাহলে তাকে প্রথম পত্রের ক্ষেত্রে 6টা টপিক পড়তে হয় আর 6টা চ্যাপ্টার পড়তে হবে। সো আজকে আমরা আমাদের ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি এবং আজকের এই ক্লাসে আমরা ভূগোল দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এবং তোমাদেরকে আমি একটু বলে রাখি, আমাদের এই দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন। অর্থাৎ পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন এই চ্যাপ্টারটা থেকে আমাদের দুইটা সৃজনশীল দেওয়া হয়। কয়টা সৃজনশীল দেওয়া হয় ভাইয়া? দুইটা সৃজনশীল দেওয়া হয়। অর্থাৎ তুমি যদি প্রথম অধ্যায় পড়ো ভূগোলের তাহলে ওইখান থেকে একটা সৃজনশীল পাচ্ছ, আর এইটা পড়লে তুমি দুইটা পাচ্ছ। তাহলে তোমার টোটাল দুইটা অধ্যায় পড়লে তুমি তিনটা সৃজনশীল পাচ্ছ এবং এই তিনটা সৃজনশীল তুমি উত্তর দিলে তুমি কিন্তু অলরেডি তিনটা কনফার্ম করে ফেলতে পারছো। সো এখানে আমি যে জিনিসটা তোমাকে বলছি সেটা হচ্ছে তোমার ভূগোলে টোটাল 8টা সৃজনশীল আসে। 8টা থেকে আমাদেরকে 5টা সৃজনশীলের উত্তর দিতে হয়। যদিও আমি তোমাদেরকে বলেছি যে 6টা অধ্যায় পড়ার জন্য, বাট তুমি যদি প্রথম অধ্যায় পড়ো এখান থেকে একটা আসে সৃজনশীল, দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা আসে, তাহলে আমাদের তিনটা হয়ে গেল। আর বাকি যে আমাদের 4টা চ্যাপ্টার থাকে সেই 4টা চ্যাপ্টার থেকে তুমি যে কোনো দুইটা সৃজনশীল উত্তর দিলেই হবে, তাহলে তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। তাহলে একটু খেয়াল করো, আমরা আজকে যে দ্বিতীয় অধ্যায় শিখবো সেটার নাম পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা প্রথমে যে জিনিসটা শিখবো এই টপিকটা থেকে একটা সৃজনশীল আসে আমাদের। কোন টপিকটা থেকে? এই টপিকটা, পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন। তো পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠনটা আসলে আমরা অনেকেই জানি সেটা হচ্ছে একটা আইসক্রিমের মতো। সেটা কি? সেটা একটা আইসক্রিমের মতো। সো আইসক্রিমের মধ্যে তিনটা অংশ, একটা, দুইটা অ্যান্ড তিনটা। সো এইটাকে বলা হয় অর্শমণ্ডল, এটাকে বলা হয় অর্শ, এইটাকে বলা হয় গুরু, ঠিক আছে, আর এটাকে বলা হয় কেন্দ্র। সো এই হচ্ছে তিনটা। সো এই তিনটা বিষয় থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। অর্থাৎ তোমাকে হয়তো এরকম একটা চিত্র দিয়ে দিতে পারে, অথবা তোমাকে বোঝানোর জন্য এইরকম করে এখানে ক, খ, গ এরকম লিখে দিতে পারে। তারপর তোমাকে কোশ্চেন করতে পারে যে ক অংশটির নাম কি, খ অংশটির নাম কি, এরকম। সো পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি পর্যালোচনা করে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগকে তিনটি প্রধান স্তরে ভাগ করা হয়েছে। সো যার একটাকে আমরা বলছি কি? অর্শমণ্ডল, দেন গুরুমণ্ডল, দেন কেন্দ্রমণ্ডল। অর্শমণ্ডলের কোনো কি নাই, ভাগ নাই, বাট গুরুমণ্ডলের দুইটা অংশ, একটা হচ্ছে বাহিরের আরেকটা হচ্ছে ভেতরের। আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই একটা বাহিরের অংশ থাকে আরেকটা ভেতরের অংশ থাকে। দেন কেন্দ্রমণ্ডলেরও দুইটা অংশ, একটা ভেতরের আরেকটা বাহিরের অংশ। সো আমরা হচ্ছে প্রথমে অর্শমণ্ডল সম্পর্কে জানবো। সো অর্শমণ্ডল সম্পর্কে যে তথ্যগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, এবং অর্শমণ্ডল এটা যদি তোমাদের পরীক্ষা আসে অবশ্যই আমরা যেই উত্তরগুলো দিব উত্তরগুলো অবশ্যই পয়েন্ট আকারে হবে। কি আকার হবে? পয়েন্ট আকারে। অর্থাৎ ভূগোলে যদি তুমি ভালো নাম্বার পেতে চাও তোমার অল্প লিখতে হবে, বাট পয়েন্ট আকারে লিখতে হবে, তাহলে তুমি ভালো নাম্বার ক্যারি করতে পারবা। সো এখন যে জিনিসটা বলছি সেটা হচ্ছে অর্শমণ্ডল থেকে যে জিনিসটা জানা দরকার। সো আমরা তোমাকে যে চিত্রটা প্রথমে বুঝিয়েছিলাম, এই চিত্র দিয়ে যদি আমি তোমাকে একটু ব্যাখ্যা দিয়ে দিই তাহলে জিনিসটা তুমি আরো সহজ হবে। সো এই জিনিসটাকে বলা হচ্ছে অর্শমণ্ডল, এটাকে বলা হচ্ছে অর্শমণ্ডল, ঠিক আছে, এটা হচ্ছে কি অর্শমণ্ডল। এটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল, আর এটাকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল। সো এই তিনটা বিষয়, সো আমাদের তিনটাই জানতে হয়। সো প্রথমে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে অর্শমণ্ডলটা আসলে কি। তো আমি যদি সহজভাবে ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে অর্শমণ্ডলের উপরে যে অংশটুকু আছে এইটাকে বলা হচ্ছে ভূমি। এটাকে কি বলে? ভূমি, অথবা অনেকে বলে ভূপৃষ্ঠ, ঠিক আছে, ভূপৃষ্ঠ। তাহলে আমরা যদি অর্শমণ্ডলের সংজ্ঞা দিতে চাই খুব সহজভাবে দেওয়া যায়, এই যে ভূমি বা ভূপৃষ্ঠ এটার নিচের যে অংশ তাকে বলা হয় অর্শমণ্ডল, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের অংশকে বলা হয় অর্শমণ্ডল, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। অথবা আমরা যদি অন্যভাবে বলি সেটা কি? সেটা হচ্ছে, দেখো এটার নাম হচ্ছে গুরুমণ্ডল। আমরা যদি বলি পৃথিবীর অভ্যন্তরীণ গুরুমণ্ডলের উপরের অংশকে বলা হয় অর্শমণ্ডল। এখন তুমি যদি বলো যে গুরুমণ্ডলের উপরের অংশকে কি বলা হয়? অর্শমণ্ডল, এটাও কিন্তু সঠিক, তাই না? তারপর তুমি যদি বলো যে কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের উপরের অংশকে বলা হয় অর্শমণ্ডল, এটাও সঠিক। তুমি যদি বলো ভূমিরূপ বা ভূমি বা ভূপৃষ্ঠ এর নিচের অংশকে বলা হয় অর্শমণ্ডল, এটাও সঠিক। অথবা এটা যদি বলো যে ভাইয়া আমি তো আসলে কিছু বুঝি না,
আমি এটা মনে করছি যেহেতু পৃথিবীর নিচে 3টা অংশ থাকে, এই জন্য ভাই আমি না এইটা বিশ্বাস করছি 3টার মধ্যে, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ 3টি ভাগের মধ্যে প্রথম যে ভাগটি আছে তাকে বলা হয় অর্শমণ্ডল। ভাই এইটা না আমি বুঝতে পারছি। আপনি বলেছেন যে ভূপৃষ্ঠের নিচের অংশ, ভাই আমার এটা মনে থাকে না। আপনি বলেছেন গুরুমণ্ডলের উপরের অংশ, ভাই আমার মনে থাকে, বাট আমার এইটা মনে থাকে যেহেতু 3টা অংশ আছে, 3টার মধ্যে প্রথম যে অংশটা থাকে ভাইয়া সেটা হচ্ছে আমাদের অর্শমণ্ডল। সমস্যা নাই, তোমার যদি এটা মনে থাকে তুমি এটাও লিখতে পারো, এটাও রাইট। তাহলে আমরা 3টা কিন্তু সংজ্ঞা দিতে পারছি। সো 1 নাম্বার কি, ভূপৃষ্ঠের পরবর্তী অংশকে বলা হয় অর্শমণ্ডল, গুরুমণ্ডলের উপরের অংশকে বলা হয় অর্শমণ্ডল, অথবা বলতে পারি পৃথিবীর অভ্যন্তরীণ ভাগের প্রথম অংশকে বলা হয় অর্শমণ্ডল। ঠিক আছে, সেই 3 ভাবে আমরা বলতে পারি। পৃথিবীর অভ্যন্তরীণ ভাগের সবচেয়ে উপরের স্থলটি ভূত্বক, আর ভূত্বকের নিচেরটা এটা। এখন অর্শমণ্ডলের একটা কি আছে, এই অর্শমণ্ডলের অবশ্যই একটা কি আছে, একটা গভীরতা আছে। সো এটার গড় গভীরতা হচ্ছে 30 কিলোমিটার। দেন এটার 2টা অংশ, একটা হচ্ছে শিয়াল আর একটা হচ্ছে সীমা। শিয়াল সীমা, শিয়াল সীমা, শিয়াল সীমা, শিয়াল সীমা, শিয়াল সীমা, শিয়াল সীমা, এটা মনে রাখবা। ঠিক আছে, এরপর খেয়াল করো শিয়ালটা আসলে কি। দেখো আমরা যদি শিয়ালের একটু বর্ণনা দিই, দেখো মহাদেশীয় ভূত্বক নিয়ে গঠিত একটি অংশের নাম হচ্ছে শিয়াল। এর গভীরতা হচ্ছে 20 থেকে 70 কিলোমিটার, আর গড় গভীরতা হচ্ছে 60 কিলোমিটার, এবং উপাদান হচ্ছে সিলিকন অ্যান্ড অ্যালুমিনিয়াম। সো এটাকে কেন শিয়াল বলা হয়, কারণ এখানে আছে সিলিকন অ্যান্ড অ্যালুমিনিয়াম আছে, এবং সি এবং এল এই দুইটা যোগ করলে হয় সি এল, এই জন্য এই অংশটার নাম বলা হয় শিয়াল। ঠিক আছে, মনে থাকবে। তাহলে কেন শিয়াল বলা হয়, এটার ঘনত্ব হচ্ছে 2.7 ঘন, 2.7 গ্রাম। ঠিক আছে, শিলা হচ্ছে গ্রানাইট, এটার যে শিলা আছে অর্থাৎ এখানে যে শিলাটা পাওয়া যায় সেই শিলাটার নাম হচ্ছে গ্রানাইট। দেন শিলার প্রাকৃতিক, এখানে যে শিলাটা থাকে সেই শিলার প্রাকৃতিক আম্ভিক লঘু। ঠিক আছে, সো এইগুলো তুমি একটু মুখস্থ করে ফেলবা তাহলেই হবে, বা খাতায় লিখে ফেলবা তাহলেই হবে। দেন আছে সীমা, আরেকটা অংশ। সো এটাও সেম, এটাও একটু সুন্দর করে মুখস্থ করে ফেলবা তাহলেই তোমার হয়ে যাবে। সো আসলে এইখানে তো তেমন বোঝানোর কিছু নাই। সো ওইটা সীমা কেন হইলো, একটার নাম সীমা একটার নাম শিয়াল। শিয়াল কেন হইলো, কারণ এখানে সিলিকন অ্যান্ড অ্যালুমিনিয়াম আছে। আর এটা যেহেতু বলছে সীমা, তাহলে এখানে সিলিকন অ্যান্ড ম্যাগনেসিয়াম থাকবে, এই জন্য এটাকে বলা হচ্ছে সীমা। ঠিক আছে, তাহলে শিয়াল কেমন হইলো, শিয়াল হচ্ছে এসআইতে সিলিকন প্লাস অ্যালুমিনিয়াম, এই জন্য এটার নাম হচ্ছে শিয়াল। আর সিলিকন প্লাস ম্যাগনেসিয়াম, এই জন্য এটার নাম হচ্ছে সীমা। তাহলে এটা হচ্ছে শিয়াল, এটা হচ্ছে সীমা, 2টা অংশ। দেন এই যে প্রত্যেকটার ভিতরে গভীরতা জানবা, উপাদান জানবা, ঘনত্ব জানবা, শিলা জানবা, শিলার প্রকৃতি জানবা, গড় উষ্ণতা জানবা, এই টপিকগুলো শুধু জেনে থাকলেই হবে, তাহলে আমাদেরকে ভালো একটা অ্যান্সার পারবো আমরা দিতে। এবার গুরুমণ্ডল আসলে কাকে বলে, আমি তোমাকে যেটা বলছি এখন হচ্ছে আমাদের যে প্রশ্ন আসতে পারে যে আসলে গুরুমণ্ডল কাকে বলে। দেখো আমরা যে এই চিত্রটা অঙ্কন করছিলাম, এই চিত্রের মধ্যে আমি তো একটা সংজ্ঞা শিখেছি, এখন গুরুমণ্ডল কাকে বলে এটা যদি শিখি তাহলে আমি খুব সুন্দরভাবে বলতে পারি। সেটা কি, অর্শমণ্ডলের যে নিচের অংশ সেটাকে বলে গুরুমণ্ডল। কি বলে, অর্শমণ্ডলের নিচের অংশকে বলে গুরুমণ্ডল, অথবা পৃথিবী অভ্যন্তরীণ ভাগের দ্বিতীয় অংশকে বলা হয় গুরুমণ্ডল। হয়ে গেছে। অথবা আমরা বলতে পারি কেন্দ্রমণ্ডলের উপরের অংশকে বলা হয় গুরুমণ্ডল। তুমি যেটা বলবা সেটাই রাইট। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। সেটা 2 ভাগ, একটা হচ্ছে বাহিরের আরেকটা হচ্ছে ভেতরের। এখন গুরুমণ্ডলে কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে এটার একটা বিস্তৃতি আছে, দেন এটার একটা তাপমাত্রা আছে, এবং এটার একটা গাঠনিক উপাদান আছে, চাপ আছে এবং আয়তন আছে। সো এই টপিকগুলো মাথায় রাখবা, বিস্তৃতি, তাপমাত্রা, গভীরতা, উপাদান, চাপ এবং শতকরা হার। সো এগুলো মাথায় রাখলেই আমাদের লেখাটা অনেক বেশি সহজ হয়ে যায়। এবং এই যে দেখো এখন আমরা কেন্দ্রমণ্ডলে চলে আসি। কেন্দ্রমণ্ডলের ব্যাপারটা কি, কেন্দ্রমণ্ডলের ব্যাপারটা হচ্ছে খুবই সহজ। সেটা সেটা হচ্ছে তুমি বলতে পারো গুরুমণ্ডলের নিচের অংশকে বলা হয় কেন্দ্রমণ্ডল, এটা বলতে পারো। অথবা তুমি চাইলে অন্যভাবে বলতে পারো, সেটা হচ্ছে যে পৃথিবী অভ্যন্তরীণ ভাগের সর্বশেষ যে অংশ আছে সেটাকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে কি কি আছে এখানে সব লেখা আছে। যেমন এই কেন্দ্রমণ্ডলে অর্থাৎ ভূবিদদের মতে কেন্দ্রমণ্ডল লৌহ, পারদ, নিকেল, সীসা ইত্যাদি প্রভৃতি দ্বারা গঠিত, এবং এগুলোর মধ্যে এগুলো পাওয়া যায়। সো এগুলো মাথায় রাখবা। ঠিক আছে, দেন আমাদের কেন্দ্রমণ্ডলে কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা একটা কাজ করতে পারো, আমি যে পিডিএফটা দিব সেটা পড়ে ফেলতে পারো, ইনশাল্লাহ ভালো করবা। দেন আমি যদি দেখাই, এখন আমাদের তাহলে একটা সৃজনশীলের টপিক চলে গেল, অর্থাৎ ওই টপিকটা থেকে একটা সৃজনশীল মাস্ট আসবে।
পৃথিবীর অভ্যন্তরীণ যে গঠন আছে সেখান থেকে একটা সৃজনশীল আসবে, এবং আরেকটা হচ্ছে এইটা, এখান থেকে একটা সৃজনশীল আসবে। এটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি, অর্থাৎ তোমরা বাংলাদেশের যেই দিকেই তাকাও দেখো যে কিছু জায়গায় পাহাড় আছে, কিছু জায়গায় সমুদ্র আছে, কিছু জায়গায় হচ্ছে সবুজ আর সবুজের সমারোহ। সো এই পুরো বাংলাদেশের ভূপ্রকৃতিকে ভূবিদগণ তিনটি ভাগে ভাগ করছেন। কয়টি ভাগে? তিনটি ভাগে। তারা মনে করেন যে একটা অংশ হচ্ছে টারশিয়ারি, একটা হচ্ছে প্লাইস্টোসিন, আর একটা হচ্ছে সাম্প্রতিক কালের। সো এখানে টারশিয়ারি হচ্ছে 12%, অর্থাৎ পাহাড়ের সংখ্যা খুবই কম 12%, এবং প্লাইস্টোসিন যুগের আছে 8%, এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি আছে 80%, যেটা বাংলাদেশের অধিকাংশ জায়গায় সমতল, তাই না? অধিকাংশ জায়গায় কি সমতল। সো এই জিনিসটা আমাদেরকে একটু পড়তে হবে এখন। এখন দেখো আমরা যদি টারশিয়ারি যুগেরটা পড়ি, সো টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, সো এটার সংজ্ঞাটা আসলে কি? ভূতাত্ত্বিক বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ টারশিয়ারি যুগের পাহাড় সমূহ আজ থেকে প্রায় 70 মিলিয়ন বছরের পূর্বে টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এটা গঠিত হয়। এবং আমরা এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখি, সেটা হচ্ছে প্রায় 70 মিলিয়ন বছর আগে এই টারশিয়ারি যুগের পাহাড়টা কি হয়? গঠিত হয়। এটা বাংলাদেশে আছে মাত্র 12%। সো এটা মাথায় রাখবা। এবং আমরা যদি এই টারশিয়ারি যুগের পাহাড় সমূহের মধ্যে একটু খেয়াল করি, এখানে আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, আর একটা হচ্ছে উত্তরাঞ্চলের পাহাড় সমূহ। সো বাংলাদেশের দুই দিকে পাহাড় আছে। একদিকে হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে আছে, সেখানে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম, এই জেলার মধ্যে কিছু কিছু জেলা আছে যেখানে তোমাদের কি আছে? পাহাড় আছে। এখন এই জিনিসটা হচ্ছে যারা এই বান্দরবনে বসবাস করে, রাঙামাটিতে, বান্দরবনে, খাগড়াছড়ি, কক্সবাজার, এই জায়গাগুলোতে যারা বসবাস করে তাদের জন্য এগুলোর ব্যাখ্যা দেওয়া সহজ। তারা জানে যে পাহাড়গুলো কত উচ্চ, পাহাড়গুলো দেখতে কেমন, পাহাড়গুলোতে হাঁটা বা চলাচল করা কেমন, সেখানে ঝর্ণা আছে নাকি না, এগুলো কিন্তু তারা ভালো বুঝে। সো তোমরা যদি কেউ থাকো এই অঞ্চলগুলোর মধ্যে, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, তাহলে বলতে পারো। এবং যারা হচ্ছে ময়মনসিংহ বা নেত্রকোনার দিকে থাকো, বা সিলেটের কিছু জায়গায় থাকো, বা মৌলভীবাজার এই দিকে থাকো, তাহলে তোমাদের ওই দিকেও কিছু পাহাড় আছে। এইখানে যে পাহাড়গুলো আছে সেগুলোর উচ্চতা বেশি না, অর্থাৎ যেগুলো হচ্ছে তোমার সিলেটের দিকে পাহাড় সেগুলো একটু ছোট ছোট পাহাড়, বা যেগুলো একটু চট্টগ্রামের দিকে পাহাড় সেগুলো একটু বড় বড় পাহাড়। সো এটা মাথায় রাখবা। বাংলাদেশের পুরো পাহাড় অঞ্চলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, আর একটা উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। ঠিক আছে, এরপর আমরা চলে যাই প্লাইস্টোসিন যুগের সোপান সময়। এটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। সেটা কি? সেটা হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্র ভূমি, তারপর হচ্ছে মধ্যভাগের মধুপুর, ভাওয়ালের গড়, এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড়। সো এই তিনটা বিষয় মাথায় রাখতে হয়। সো এইগুলো হচ্ছে আনুমানিক 5 লক্ষ বছর পূর্বে প্লাইস্টোসিন যুগের বলা হয়। সেখানে একটা জিনিস খেয়াল করো, বরেন্দ্র ভূমি, বরেন্দ্র মানেই হচ্ছে রাজশাহী, অর্থাৎ রাজশাহীতে অবস্থিত। মধুপুরের ভাওয়াল, এটা টাঙ্গাইলে অবস্থিত। দেন মধুপুরের ভাওয়ালের গড়, এইটা কি? টাঙ্গাইলে অবস্থিত। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়, কুমিল্লার লালমাই পাহাড়। তো এই বিষয়গুলো সম্পর্কে একটু তথ্য আমাদেরকে জানতে হয়, এবং এই তথ্যগুলো জানলে মোটামুটি হয়ে যায়। এখানে হচ্ছে মধুপুরের ভাওয়ালের গড় না, এখানে হচ্ছে কুমিল্লার লালমাই হবে, কুমিল লালমাই। ঠিক আছে, এই ব্যাখ্যাটা কুমিল্লার লালমাই হবে। সো এই ব্যাখ্যাগুলো সুন্দর করে জানা থাকলেই উত্তর দেওয়া একটু সহজ হয়। এবং ভূগোলের ক্ষেত্রে কয়েকটা বিষয় একটু জানতে হয়, সেগুলো হচ্ছে যে প্রত্যেকটার ভূপ্রকৃতি জানতে হয়, মানে তোমার কয়েকটা পয়েন্ট। সেটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, প্রত্যেকটার অবস্থান। ভূগোল হচ্ছে কয়েকটা বিষয় জানতে হয়, অবস্থান জানতে হয়। দেন প্রত্যেকটার মৃত্তিকা, মৃত্তিকা মানে হচ্ছে মাটি। দেন হচ্ছে জীবনযাত্রার মান, মানে এখানে যে মানুষগুলো বসবাস করে সেগুলোর মান। ঠিক আছে, দেন হচ্ছে গড় তাপমাত্রা, তারপর হচ্ছে গাছগাছালি, গাছপালা। ঠিক আছে, সেই 5টা পয়েন্ট তোমরা মাথায় রাখতে পারো। এই 5টা পয়েন্ট তোমাকে অবশ্যই 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 জানতে হবে। অর্থাৎ তুমি যদি ভূগোলে কোনো কিছু একদমই না পারো, এমন আছে অনেকেই যারা হচ্ছে পয়েন্ট ভুলে যাও, তারা এই 5টা পয়েন্ট একদম মাথায় রাখতে পারো।
অবস্থান, মৃত্তিকা, জীবনযাত্রার মান, গড় তাপমাত্রা এবং গাছপালা। এই 5টা পয়েন্ট যদি তুমি মাথায় রাখো, তুমি বিশ্বাস করো তোমার পরীক্ষায় তোমার যেই কোশ্চেনই আসুক তুমি এইটা সম্পর্কে একটু লিখে দিলেই হয়ে যাবে, তুমি ফুল নাম্বার পাবা ইনশাআল্লাহ। অবশ্য পয়েন্ট আকারে লিখতে হবে, পয়েন্ট আকারে না লিখলে কিন্তু তখন নাম্বার ক্যারি করা যাবে না। এরপর সাম্প্রতিককালে প্লাবন সমভূমি, এই যে সাম্প্রতিককালে যে প্লাবন সমভূমি আছে সেটা জানতে হবে, যেমন পাদদেশীয় অঞ্চল আছে, বন্যা প্লাবন সমভূমি আছে, তো এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে, তাহলেই হবে। অর্থাৎ এই 3টা বিষয় আমরা যদি জানি তাহলে আমাদের জন্য অনেক বেশি সহজ। এবং বাংলাদেশের যে একটা মানচিত্র আছে, সো বাংলাদেশের পাহাড়গুলো কোথায় অবস্থিত এটা আমরা বলেই দিয়েছি। দেন বিভিন্ন পর্বত আছে, পর্বত কাকে বলে বা পাহাড় কাকে বলে। তো দেখো সাধারণত 600 থেকে 1000 মিটার উঁচু বিস্তীর্ণ পাহাড়, বিস্তীর্ণ স্তূপকে পাহাড় বলে। যেটা 600 থেকে 1000-এর মধ্যে হয় সেটাকে বলা হচ্ছে পাহাড়। আর পর্বত হইতে গেলে অবশ্যই 1000-এর উপরে হইতে হবে, যেটা 1000-এর উপরে মানে 1000-এর বড় যেটা সেটাকে বলা হচ্ছে পাহাড়, যা খাড়া ঢাল বিশিষ্ট হয়, বুঝছো। এরপর পাহাড়ের মধ্যে বা পর্বতের মধ্যে কিছু পর্বত আছে, যার মধ্যে 1 নম্বর ভঙ্গিল পর্বত, অর্থাৎ পৃথিবীর মধ্যে যত বড় বড় পর্বত আছে সবগুলাকে বলা হয় ভঙ্গিল পর্বত। পৃথিবীতে যত বড় বড় পর্বত আছে সবগুলাকে বলা হয় ভঙ্গিল পর্বত। এগুলো একটু মাথায় রাখো, এই পয়েন্টগুলো মাথায় রাখলেই তুমি বুঝতে পারবে, ঠিক আছে, মাথায় রাখো। এরপর ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত, এটার কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবা। তারপর হচ্ছে তোমার স্তূপ পর্বত, স্তূপ পর্বত কাকে বলে, একাধিক স্তূপের সমন্বয়ে যে পর্বতটা গঠিত তাকে বলা হয় স্তূপ পর্বত, ঠিক আছে। পাকিস্তানের যেমন লবণ পর্বত, দক্ষিণাত্যের নীলগিরি পর্বত, তারপর হচ্ছে জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এগুলোকে বলা হয় স্তূপ পর্বত। দেন আমাদের স্তূপ পর্বতের কিছু বৈশিষ্ট্য আছে জানতে হবে। দেন আমাদের হচ্ছে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত, যেমন এই যে তোমার ইটালির বিসুয়াস, জাপানের ফুজিয়ামা, আফ্রিকার কিলিমানজারে, ঠিক আছে, এই সকল পর্বতগুলোকে বলা হয় আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। এরপর যদি এই সঞ্চয়জাত পর্বতে কিছু বৈশিষ্ট্য দেখি এবং ক্ষয়জাত পর্বত, এই অধ্যায়টা ভাই তোমার এই যে ভূগোল যে অধ্যায়গুলো আছে ভূগোলের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায় এটা থেকে ভাই কোশ্চেন আসেই, অবশ্যই আসে, অনেক এমসিকিউ সৃজনশীল আসে, ঠিক আছে, সেগুলো একটু মাথায় রাখবা তাহলেই হবে। অ্যান্ড ল্যাকলিথ পর্বত, এটা আসে খুবই গুরুত্বপূর্ণ, যেমন কি উত্তর আমেরিকার ব্ল্যাক হিলস পর্বত আর হচ্ছে হেনরি, এই দুইটাকে বলা হচ্ছে গম্বুজ পর্বত বা ল্যাকলিথ পর্বত। এরপর যদি আমরা একটু খেয়াল করি, দেন হোমওয়ার্ক, সো এই হোমওয়ার্কটা মাথায় রাখবা, পর্বত থেকে যদি কোনো হোমওয়ার্ক আসে তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের হোমওয়ার্ক আসতে পারে এবং এটা মাথায় করবা, এবং এটা হচ্ছে তোমাদের পরীক্ষা সৃজনশীলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই ছিল আমাদের আজকের মতো আমাদের দ্বিতীয় অধ্যায় ক্লাস। সো আমরা 2টা সৃজনশীল জেনে গেলাম। তুমি যদি ভূগোলের দ্বিতীয় পত্র থেকে যেই টপিকগুলো আমি পড়লাম বা পড়ালাম তোমাদেরকে, যেই টপিকগুলো বলেছি বেশি ইম্পর্টেন্ট, যে টপিকগুলো থেকে 2টা সৃজনশীল আসতে পারে, তাহলে আমাদের 2টা সৃজনশীল আসবে এই অধ্যায় থেকে কনফার্ম। একটা হচ্ছে পৃথিবীর গঠন, পৃথিবীর গঠন এখান থেকে একটা আসবে, আর হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতি, বাংলাদেশের ভূপ্রাকৃতি, ঠিক আছে। সো এই 2টা টপিক পড়বা, এই 2টা থেকে আমাদের 2টা সৃজনশীল দিবে, তাহলে আমাদের টোটাল 3টা সৃজনশীল হয়ে গেল। আশা করছি এই ভিডিওটা তোমার ভালো লাগছে এবং ক্লাসটাও ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা যে কেমন লাগছে, এবং কোনো অংশ যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ তুমি যদি না জানাও আসলে আমি তো বুঝতে পারবো না যে তুমি আসলে বুঝতে পারছো নাকি পারো না। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভূগোল ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।